একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকেই ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম কবিতা সোনার তরী। কবিতাটি আলোচনা করার আগে প্রথমেই আমরা জানব লেখক পরিচিতি সম্পর্কে। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানো, তারপরও আরেকবার তোমাদের সুবিধার জন্য আলোচনা করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7 মে 1861 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। আর বাংলায় তিনি জন্মগ্রহণ করেছেন 25 বৈশাখ 1268 সালে। জন্মস্থান কলকাতা, জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই খেয়াল রাখবা যে কোনোভাবে যেন বানানগুলো ভুল না হয়। মাতার নাম সারদা দেবী। পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হলো বনফুল। 15 বছর বয়সে প্রকাশিত হয়। প্রথম গল্পের নাম ভিখারিণী। 16 বছর বয়সে প্রকাশিত হয়। তিনি অসংখ্য কাব্য রচনা করেছেন। আমি উল্লেখযোগ্য কাব্যগুলোর নাম লিখছি এখানে: মানসী, সোনার তরী, জন্মদিনে, পুনশ্চ, শেষ লেখা, তার কাব্যগ্রন্থ, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও অসংখ্য কাব্যগ্রন্থ তার রয়েছে। উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। তার কাব্য নাটক রয়েছে বিসর্জন, চিত্রাঙ্গদা। প্রবন্ধ রয়েছে বিচিত্র প্রবন্ধ, কালান্তর, পঞ্চভূত, সভ্যতার সংকট। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যে এশীয় মহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। তার লেখনী ছিল প্রকৃতির সাথে মানব মনের সম্পর্কটা নিয়েই তিনি লিখেছেন। তার এই রোমান্টিক কবির লেখা আমরা পেয়ে থাকি। আর এই মহান কবি মৃত্যুবরণ করেছেন 7 আগস্ট
1941 সাল। সোনারতরী কবিতাটি একটি রূপক কবিতা। রূপক শব্দের ইংরেজি প্রতিশব্দ হল অ্যালিগরি। গ্রিক ভাষায় এর অর্থ অন্য কোনো কিছুকে বোঝাচ্ছে। অন্য কোনো কিছুকে বোঝায়। কোনো ঘটনা, কাহিনী বা চিত্রের মাধ্যমে সরাসরি ওই বিষয়কে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে বোঝানোই হলো রূপক। সোনারতরী কবিতা আমি কয়েকটি শব্দের মাধ্যমে এখানে সাধারণ অর্থ এবং প্রতীকী তাৎপর্য তুলে ধরব। তোমরা দেখতে পাবে যে এই কবিতায় শব্দ রয়েছে আমি, এর সাধারণ অর্থ হলো কৃষক, আর প্রতীকী তাৎপর্য হলো শিল্প স্রষ্টা কবি। বাঁকা জল শব্দের অর্থ হলো সাধারণ অর্থ ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, আর প্রতীকী তাৎপর্য হলো অনন্ত কাল স্রোতের প্রতীক। কবিতায় রয়েছে সোনার ধান, এই শব্দটির সাধারণ অর্থ হলো কৃষকের মূল্যবান ফসল, আর প্রতীকী তাৎপর্য হলো কবির সৃষ্টির সম্ভার। আর সোনারতরী সাধারণ অর্থ হলো নৌকা, আর প্রতীকী তাৎপর্য হলো মহাকাল। অর্থাৎ কবি সোনারতরী কবিতায় একটি বিষয়ের মধ্য দিয়ে অন্য আরেকটি বা অন্তর্নিহিত তাৎপর্য ফুটিয়ে তুলেছেন। এই জন্য এটিকে একটি সার্থক রূপক কবিতা বলা যায়। তো আমরা দেখব যে কীভাবে তিনি অন্য একটি প্রতীকী তাৎপর্য তুলে ধরেছেন। যে তিনি একটি সাধারণ অর্থ তুলে ধরলেন এমনভাবে যে দ্বীপ সদৃশ একটি ক্ষেতে কৃষক সারা বছর কষ্ট করে ফসল ফলিয়েছেন। কৃষকের ফসলগুলো কেটে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন। তিনি প্রত্যাশা করেছেন একজন মাঝির, যে মাঝি তার ফসলগুলো তার গন্তব্যে নিয়ে যাবে। এমন সময় দূর থেকে একজন মাঝিকে দেখে তার চেনা মনে হয়। কবি সেই মাঝির উদ্দেশ্যে বলেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। এই মাঝি নির্বিকারভাবে তার নৌকা বেয়ে চলে যায়। কৃষক সেই মাঝিকে অনুরোধ করে তার ফসলগুলো নিয়ে যাওয়ার জন্য। এরপর সেই মাঝি কৃষকের তীরে তার তরি ভেড়ায় অর্থাৎ নৌকা ভেড়ায়, সেখানে কৃষক তার ফসলগুলোই স্তরে স্তরে সাজিয়ে সেই নৌকায় তুলে দেন। তারপর কৃষক অনুরোধ করেন তার ফসলের সাথে তাকেও নিয়ে যাওয়ার জন্য, এখন আমারে লহ করুণা করে। কিন্তু কৃষকের ফসল দ্বারা মাঝির ছোট নৌকাটি ভরে যাওয়ায় সেখানে কৃষকের আর ঠাঁই হয় না। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বলি। অর্থাৎ কৃষকের ফসলের স্থান হলেও সেখানে কৃষকের জায়গা হয় না। এটি একটি সাধারণ অর্থ, কিন্তু প্রতীকী তাৎপর্য লেখক তুলে ধরেছেন যে এখানে কবি রবীন্দ্রনাথ একজন কৃষক, ঠিক আছে। মহাকাল তার সৃষ্টিকে গ্রহণ করলেও ব্যক্তি রবীন্দ্রনাথকে গ্রহণ করেনি, ঠিক আছে। অর্থাৎ এখানে স্রষ্টার মূল্যহীন, মূল্য রয়েছে তার সৃষ্টির। এই জন্য কালের বিবর্তনে সৃষ্টিগুলো টিকে থাকলেও স্রষ্টা টিকে থাকে না। এই অন্তর্নিহিত তাৎপর্য মেসেজটুকু দেওয়াই ছিল যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতার অন্যতম বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সোনারতরী কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা এবং অর্থ জানব। দেখো, এখানে আমি লিখেছি কবিতার অংশ বিশেষ। গগনে গরজে মেঘ ঘন বরষা। গগন মানে আকাশ, গরজে মানে গর্জন করে, মেঘ অর্থাৎ আকাশে মেঘ গর্জন করে, ঘন বরষা অর্থাৎ বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করে, কুলে একা বসে আছি নাহি বর্ষা।
এই দ্বীপ সদৃশ ফসলের ক্ষেতে কৃষক একাকী বসে আছেন, নাহি ভরসা, অর্থাৎ যে কোনো মুহূর্তে তার সেই ফসলের ক্ষেতটি তলিয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে পানিতে। রাশি রাশি ভাড়া ভাড়া, অর্থাৎ রাশি রাশি অনেক ভাড়া ভাড়া বোঝা বোঝা তিনি ফসল কেটে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিলেন। ধান কাটা হলো সারা, অর্থাৎ তিনি ফসল কেটে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিলেন। ভরা নদী ক্ষুরো ধারা খরপরসা, এই যে দ্বীপ সদৃশ ক্ষেতের পাশ দিয়ে যে নদীটি বয়ে গিয়েছিল, সেই নদীর স্রোত ছিল ক্ষুরো ধারা, অর্থাৎ ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত ধারাটি বয়ে গিয়েছিল। খরপরসা, যে বৃষ্টিটুকু পড়েছে সেটাও বৃষ্টিটুকু ছিল শানিত বা ধারালো বর্ষার মতো। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, অর্থাৎ কৃষক তার ফসল কাটতে কাটতে বর্ষাকাল চলে এসেছে। একখানি ছোট ক্ষেত আমি একলা, এই দ্বীপ সদৃশ ক্ষেতে কৃষক একা, চারিদিকে বাঁকা জল খড়িছে খেলা, অর্থাৎ এই ক্ষেতের পাশ দিয়ে যে নদী বয়ে গিয়েছে, এই নদী এখানে বলা হয়েছে বাঁকা জল, অর্থাৎ ঘূর্ণায়মান জলরাশি বা ঘূর্ণায়মান স্রোত রাশিকে বোঝানো হয়েছে, বা বিপদের আশঙ্কার কথা বলা হয়েছে। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, অর্থাৎ চারদিকে দ্বীপ সদৃশ ক্ষেতে চারপাশে সেই ঘূর্ণায়মান জলরাশি খেলা করছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা, অর্থাৎ নদীর এপারে দ্বীপ সদৃশ ক্ষেত থেকে কৃষক লক্ষ্য করছেন নদীর ওপারেতে যে গাছপালাগুলো রয়েছে, অর্থাৎ পরপারে দেখে আঁকা নদীর এপার থেকে ওপারে তিনি দেখতে পাচ্ছেন তরু ছায়া মসিমাখা, গাছপালাগুলো, অর্থাৎ তরু মানে গাছ, গাছপালাগুলো মসিমাখা অর্থাৎ কালচে রঙে ধারণ করে রয়েছে। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, ভোরবেলায় গ্রামখানি মেঘে ঢেকে গিয়েছে, এ পারেতে ছোট ক্ষেত আমি একলা, আর কৃষক একাকী তার ছোট ধান খেতে রয়েছে। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ মাঝি অর্থাৎ কৃষক দূর থেকে একজন মাঝিকে আসতে দেখে যেন তার চেনা মনে হয়। গান গিয়ে তরিবে, তরি মানে নৌকা বেয়ে কে আসে পারে, অর্থাৎ সেই মাঝি আসে দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ সেই মাঝির কে কবির পূর্ব পরিচিত, অর্থাৎ কৃষকের পূর্ব পরিচিত বলে মনে হয়। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, অর্থাৎ সেই মাঝি ভরা পাল নিয়ে নৌকা দিয়ে সে চলে যায় কোনো দিকে, অর্থাৎ নির্বিকার চিত্তে চলে যায়, কোনো দিকে সে তাকায় না। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, অর্থাৎ নদী বয়ে চলার মাধ্যমে যে ঢেউ আছড়ে পড়ে নদীর পাড়ে, নিরুপায় হয়ে যেন আছড়ে পড়ে, দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ কৃষকের সেই মাঝিকে দেখে তার চেনা মনে হয়েছে। এরপর কৃষক সেই মাঝিকে অনুরোধ করেন, ওগো বলে সম্বোধন করেছেন কৃষক সেই মাঝিকে, তুমি কোথা যাও কোন বিদেশে, অর্থাৎ কৃষক সেই মাঝিকে বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি বলিতেছে, অর্থাৎ সে মাঝি যেখানে যায়, অর্থাৎ যে জায়গায় যায় যাক, কিন্তু কৃষক অনুরোধ করেছেন যে তার ফসলের ক্ষেতের পাশে যেন তার তরি বা নৌকাটা ভিড়ায়। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি ঘেঁষে আমার সোনার ধান কুলেতেছে, অর্থাৎ মাঝি যেখানে খুশি সেখানে যেতে পারে, শুধু একটু হাসি মাখা মুখ নিয়ে যেন কৃষকের এই ফসলটুকু তার তরিতে তুলে নিয়ে যান, অর্থাৎ আমার সোনার ধান কুলেতে এসে, অর্থাৎ সেই ফসলের ক্ষেতের পাশে
নৌকাটি দাঁড় করিয়ে কৃষক যেন তার ফসলটুকু, এই দীর্ঘদিন কৃষক যে কষ্ট করে ফসল উৎপাদন করেছে তা যেন সেই মাঝি নিয়ে যায় এবং যাকে খুশি তাকে যেন এই ফসলটুকু বিলিয়ে দেয়। এতে কৃষকের কোনো আপত্তি নেই, শুধু সে চেয়েছিল যে তার এই মূল্যবান ফসলটুকু যেন সেই সোনার তরীতে স্থান পায়। কৃষকের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাঝি কৃষকের দ্বীপ সদৃশ ক্ষেতের পাড়ে তার তরি ভেড়ায়। এরপর কৃষক সেই মাঝিকে বলে, যত চাও তত লও তরণী পরে, অর্থাৎ তরণী মানে নৌকা, যত চাও, অর্থাৎ কৃষক সারা বছর কষ্ট করে যে ফসল ফলিয়েছেন সব ফসল সে বলেছেন মাঝিকে যে তার নৌকায় ভরে নেওয়ার জন্য, আর আছে আর নাই দিয়েছি বলে। অর্থাৎ কৃষক সারা বছর ধরে তিনি যে কষ্ট করে ফসল ফলালেন তার সব ফসল তিনি এই মাঝির সেই তরিতে অর্থাৎ নৌকাতে ভরে দিয়ে দিয়েছেন। এতকাল নদীকূলে যাহা লয়ে সিনু ভুলে সকলেই দিলাম তুলে থরে ভিতরে। এখানে থরে ভিতরে মানে স্তরে স্তরে কৃষক এই এতদিন বা নদীর পাড়ে যা নিয়ে তিনি ভুলেছিলেন, যে কষ্ট তিনি করেছেন, যে ফসল ফলিয়েছেন, তার এই কষ্টার্জিত ফসলটুকু স্তরে স্তরে কৃষক সেই মাঝির ছোট নৌকায় তিনি ভরে দিয়েছেন। এবার কৃষক অনুরোধ করেছেন যে তার এই ফসলের সাথে, তার এই সোনার ফসলের সাথে, তার এই কষ্টার্জিত ফসলের সাথে যেন তাকেও স্থান দেন এই মাঝির ছোট নৌকায়। এই জন্য বলছে, এখন আমারে লহ করুণা করে। অর্থাৎ কৃষক তার ফসল মাঝি নৌকায় দেওয়ার পরে কৃষক সেই মাঝিকে অনুরোধ করেছেন ফসলের সাথে তাকেও নিয়ে নেওয়ার জন্য। তারপর দেখা যায়, ঠাই নাই ছুটে সে তরি আমারই সোনার ধানে গিয়েছে বলি। অর্থাৎ কৃষকের নৌকা ছোটো হয়ে যাওয়া, তরিটা ছোটো হয়ে যাওয়া, মাঝি নৌকাটি ছোটো হয়ে যাওয়া, কৃষকের ফসল দ্বারা সেই নৌকাটি পরিপূর্ণ হয়েছিল, সেখানে কৃষকের আর স্থান হয় না, কারণ আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ কৃষকের ফসল দ্বারাই সেই নৌকাটি ভরে গিয়েছিল। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। শ্রাবণ মাসে গগন মানে আকাশে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, আকাশে মেঘ রয়েছে, শূন্য নদীর তীরে রহিণ পড়ি। অর্থাৎ কৃষক একাকী সেই দ্বীপ সদৃশ একাকী পড়ে রইল, যা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ কৃষক সারা বছর কষ্ট করে যে ফসল ফলিয়েছিল তার সব কিছুই নিয়ে গিয়েছিল সেই সোনার তরী, অর্থাৎ সেই মাঝি তার নৌকা করে নিয়ে গেছিল। আচ্ছা, এখানে সেই মাঝিটি হলো মহাকালের প্রতীক। অর্থাৎ আমরা বাহ্যিক যে অর্থ পেলাম, এখানে লেখক সেই বাহ্যিক অর্থের অন্তরালে অন্য একটি প্রতীকী তাৎপর্য তুলে ধরেছেন। এখানে আমি বলতে যেমন আমরা পেয়েছি কৃষককে, তেমনিভাবে আমরা যদি প্রতীকী তাৎপর্য তুলে ধরি সেখানে দেখব যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই একজন কৃষকের ভূমিকা পালন করেছেন। এরকম যে এই মহাকাল অর্থাৎ নৌকা যে মহাকালের প্রতীক, এই মহাকাল মানুষের সৃষ্টিকে গ্রহণ করলেও রক্তে মাংসে করা মানুষকে মহাকাল গ্রহণ করে না। অর্থাৎ মানুষ নির্বিশেষে শেষ হয়ে যায় এই পৃথিবী থেকে, কিন্তু বেঁচে থাকে তার সৃষ্টিকর্ম। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ বিষয়টি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতায় উপস্থাপনা করেছেন। তিনি দেখিয়েছেন যে সাধারণ অর্থের আড়ালে একটি অন্তর্নিহিত তাৎপর্য, এই জন্যই সোনার তরীকে একটি সার্থক রূপক কবিতা বলা যায়। আজ এই পর্যন্তই। করোনাকালীন এই সময়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিজেরা সচেতন থাকবে, পরিবারকে সচেতন রাখবে। আল্লাহ হাফেজ।